সুপ্রিয় ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের থার্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক এই মূল্যায়নকে সামনে রেখে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ ভিডিও উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা যে কোনো স্কুলেই পড়ো না কেন, এই প্রশ্নপত্রটা তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা যারা সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর পরীক্ষায় তৃতীয় যে ইউনিট টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। পরবর্তীতে তোমরা আর কোন বিষয়ে এরকম প্রশ্নপত্র সাজেশন পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো এরকম ছটি কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে। প্রথম দেখো, কবি কোন নদীর উপর বোটে করে ভেসে চলেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, উত্তর হবে আত্রাই নদী। ঠিক আছে, কবি আত্রাই নদীর উপর বোটে করে ভেসে চলেছেন। নেক্সট প্রশ্ন, রণধারাবাহী জয়গান গাহি। চারটে অপশন দেখো, ড্যাশ কলরবে। কী হবে? উত্তর হবে উন্মাদ কলরবে, অর্থাৎ অপশন নাম্বার দেখতে পাচ্ছ উন্মাদ হবে। ঠিক আছে, রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে। নেক্সট কোশ্চেন, দুকরিবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন কার কাছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিবারণ ঘটকের কাছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। দুকরিবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন নিবারণ ঘটকের কাছে, মনে রাখবে। পরের প্রশ্ন, বই থেকে মুখ তুলে উই পাওয়া যাবে কখন? বই থেকে মুখ তুলে উই পাওয়া যাবে সকালবেলা। পরের কোশ্চেন, দিন ফুরলে বাচ্চারা ফিরবে। দিন ফুরলে কবিতা থেকে নেওয়া হয়েছে। দিন ফুরলে বাচ্চারা ফিরবে, উত্তর হবে মন খারাপের গর্তে। নেক্সট কোশ্চেন, পটলবাবুর বয়স কত? দেখো, পটলবাবুর বয়স হচ্ছে 52 বছর। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। পটলবাবুর বয়স ছিল 52 বছর। নেক্সট প্রশ্ন, বর্ষাকালে এমনই ছিল, উত্তর হবে মেয়ারো। বর্ষাকালে এমনই ছিল মেয়ারো। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। ভিডিও শেষ পর্যন্ত দেখবে তোমাদের কি কি প্রবন্ধ রচনা থাকবে, পাশাপাশি কোন বিষয়গুলো পড়বে এই মুহূর্তে শেষ মুহূর্তে অবশ্যই কিন্তু তোমরা দেখো। আর তোমরা যারা এখনও ভিডিওটি লাইক করোনি, একটি লাইক করে দাও, তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। এরপরে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো ছটি। বলছে, সমরেশ দা কার কান মলতে গিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর হবে সমরেশ দা শহরে একটি গাধার কান মলতে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, ডেভিড ডেভান্ট কোন দেশে বিদেশি জাদুকর ছিলেন? দেখো, ডেভিড ডেভান্ট ছিলেন একজন ব্রিটিশ জাদুকর, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় কবিতায় পুণ্যতীর্থ কাকে বলে অভিহিত করা হয়েছে? দেখো, উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতীয় কবিতায় ভারত ভূমিকেই পূর্ণতীর্থ বলে অভিহিত করেছেন, কারণ ভারত ভূমি বহু জাতি ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলনস্থল এবং এটি সকল মানুষের আবাসভূমি, যা কবির চোখে পবিত্র ও গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, মা ঘরে ফেরা শিশুদের কি দিয়ে পা ধুইয়ে দেবেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, কবি শঙ্খ ঘোষ প্রণীত দিন ফুরলে নামাঙ্কিত কবিতায় কথকরা খেলার মাঠ থেকে ফেরার পর পায়ের ময়লা তোলার জন্য এক গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দেয়। আর এই কথাই বলা হয়েছে, এক গঙ্গা জল দিয়ে পা ধোয়ার কথা বলা হয়েছে। দেখবে, এই যে তোমাদের যে কোশ্চেনটা আছে, দিন ফুরলো যে কবিতা আছে, সে লাস্ট লাইন দেখো, এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি, এখানে কিন্তু এরকম কথাটা আছে। চলে আসবো নেক্সট, পটলবাবুর নাট্যগুরুর নাম কি? দেখো, পটলবাবুর নাট্যগুরুর নাম হচ্ছে গগন পাগরাসি, মনে রাখবে। নেক্সট, কোন দুই বিখ্যাত ব্যক্তি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। তিব্বতে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন দুই বিখ্যাত ব্যক্তি, তাদের মধ্যে অতীশ দীপঙ্কর শিবজ্ঞান এবং পদ্মসম্ভব, যার গুরু রিনপোচে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। অতীশ দীপঙ্কর শিবজ্ঞান, তিনি কিন্তু তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব লাভ করেছিলেন। চলে আসবো নেক্সট প্রশ্নতে, ননিবালা দেবী কার মুখে চড় মেরেছিলেন? দেখো, ননিবালা দেবী আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে গোল্ডির মুখে এক চড় বসিয়ে দেন, উত্তর হবে গোল্ডি। নেক্সট কোশ্চেন, দেখো, 3-এর দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। এখানে থাকছে 2 × 2 অর্থাৎ 4 নাম্বার। চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে, কে কিভাবে চমকে দেবেন? উত্তর দেখো, বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষ প্রণীত দিন ফুরলে নামাঙ্কিত কবিতায় এক ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন, কারণ সূর্য অস্ত যাওয়ার পর আকাশ জুড়ে অদ্ভুত এক রঙের খেলা দেখা যায়, আর সেই অপরূপ রঙের সেই দৃশ্য তা বোধহয় ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বর কিন্তু চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে। চলে আসবো নেক্সট প্রশ্নতে, মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝেছেন?
দেখো উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারতীয় কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে মহামানবদের কর্ম আর আদর্শের সাগরের তীরে আমরা দাঁড়িয়ে আছি, যা আমাদের জন্য এক বিশাল প্রেরণা ও শিক্ষার উৎস। তো এটাকেই কবি বলতে চেয়েছেন মহামানবের সাগর তীরে। নেক্সট প্রশ্ন, বইয়ের মাঝে লুকিয়ে থাকে কোন কবিতার অংশ? বইয়ের মাঝে কি লুকিয়ে থাকে? উত্তর দেখো, বইয়ের মাঝে লুকিয়ে থাকে অংশটি প্রেমেন্দ্র মিত্রের বইটই কবিতার অংশ। মোস্ট ইম্পর্টেন্ট, বইয়ের মাঝেই লুকিয়ে থাকে টই, খুব ইম্পর্টেন্ট। দেখো, যেখানে বলা হয়েছে বইয়ের মধ্যে টই বা ছোট ছোট আনন্দ লুকানো থাকে, যেমন সকালে রোদ মাখানো গাছের ডালে, খোলা মাঠের খাতায় ইত্যাদি। তো এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বড় কোশ্চেনও আসতে পারে। চলে আসবো নেক্সট কোশ্চেনে। দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত দাও এবং যে কোনো দুটি 2 × 2 4। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি নরহরি কার কাছে কী প্রমাণ করতে চেয়েছিল? এটাও কিন্তু দেখো খুবই গুরুত্বপূর্ণ। উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল শীর্ষক নাটকের প্রথম দৃশ্যে নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করতে চেয়েছিল যে মাছি ভন ভন শব্দ করে না, বরং মাছির ডানা থেকেই ওই রকম শব্দ হয়। এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে, তাহলে লাইন তুলে কোশ্চেন আসতে পারে। তাই তোমাদের পুরো যে প্রবন্ধ রয়েছে সেটা কিন্তু ভালো করে পড়তে হবে। চলো নেক্সট, প্রবন্ধ, নাটক, কবিতা এগুলো ভালো করে পড়তে হবে। সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে? দেখো, মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে সমুদ্রের ধারে হাওয়া বাধাপ্রাপ্ত হয় না, তাই ঝড়ের বেগ ক্রমশ বেড়ে ওঠে। সমুদ্র হুঙ্কার দেয়, বাতাসের তেজ আর মেঘের গর্জন চরমে ওঠে, আর এভাবেই সমুদ্রের ধারে ঝড় ভয়ঙ্কর হয়ে ওঠে। চলে আসবো নেক্সট, গাছে কাঁঠাল গফে তেল, সাধে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? পটলবাবুর গৃহিণীর এমন মন্তব্যের কারণ কি? উত্তর দেখো, সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার গল্পে পটলবাবু ফিল্মে অভিনয় সুযোগ পেয়ে অনেক কিছু ভাবতে থাকেন। তার মনে হয় এই ছবিতে অভিনয় উন্নতির সিঁড়ির প্রথম ধাপ। এরপর যদি বেঁচে থাকেন তো ধীরে ধীরে মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি সব কিছুই তিনি লাভ করবেন। আর এই আনন্দে 52 বছর বয়সেই তিনি তিরিং করে লাভ দিয়ে ওঠেন। শুধুমাত্র ফিল্মে অভিনয়ের কথা হয়েছে, এখনও অভিনয় হয়নি। আর এ কারণেই তার এই অকারণ উচ্ছ্বাস প্রসঙ্গেই পটলবাবুর গৃহিণী এই মন্তব্যটি করেছিলেন যে গাছে কাঁঠাল গফে তেল, অর্থাৎ কিছুই হয়নি। এই কথায় এর একটা প্রবাদ কিন্তু। তো সাধে এটাই কিন্তু তোমার কিছু হয় না, এটা বলেছিল পটলবাবুর গৃহিণী। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো দুটি। দেখো, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু স্টার মার্ক করো এবং খাতায় লিখে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, বা তোমাদের যে বই আছে সেখানে দেখো। প্রথম প্রশ্ন, মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা। তো কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? সেই অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? 1+2+2 এর প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। নেক্সট, বইটই কবিতায় টই কথাটিকে কবি কিভাবে ব্যাখ্যা করেছে? নিজের ভাষায় লেখো, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো নেক্সট প্রশ্ন, দিন ফুরলে কবিতাটিতে ছোট ছেলে মেয়ে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? ঘরে ফেরাকে মন খারাপে গর্তে ফেরা বলা হয়েছে কেন? এটাও রয়েছে, তোমাদের জন্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসবো 6 নম্বর। দেখো, 6-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো দুটি। 5 × 2 অর্থাৎ 10। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবুকে কি ছিল তার ফরমাস? লেখক তা কিভাবে শুনেছিলেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ননিবালা দেবী ও দুগরিবালা দেবীর অবদান সামান্য নয়। তো ননিবালা দেবী আর দুগরিবালা দেবীর যে অবদান সেটা তোমাদেরকে লিখতে হবে। এটাকে 5 স্টার করে দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বোটে করে ভেসে চলেছি, কোন নদীর উপর কবি বোটে করে ভেসে চলেছেন? নদীর পাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে? তার নিজের ভাষায় লেখো। 1+4 অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট। এবার দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2, সংগীতের থলিতে কত পয়সা জমা হয়েছে? উত্তর দেখো, এটা দেখো মাকু থেকে তোমাদের নেওয়া হয়েছে, ক্লাস 7। সংগীতের থলিতে 1,500-এর বেশি 10 পয়সা জমা হয়েছে, মনে রাখবে। নেক্সট, ঝোপের মধ্যে কটা খরগোশ ছিল? উত্তর দেখো, ঝোপের মধ্যে মোট 3টে খরগোশ ছিল, এটাও কিন্তু মনে রাখো। গোলাপি মোড়ক থেকে কি বের হলো? উত্তর দেখো, গোলাপি মোড়ক থেকে সোনার মামনির সিঁদুর পরবার রূপোর কাঠি বের হলো, গোলাপি মোড়ক থেকে। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। দেখো, 3 × 1, সর্বনাশ হয়ে গেছে, কোন সর্বনাশের কথা বলা হয়েছে? আর সেই পরিস্থিতিতে টিয়া কি বলেছিল? উত্তর দেখো, লীলা মজুমদারের মাকু উপন্যাসে সোনা ও টিয়া যখন বুঝতে পারলো যে তারা সেটিকে চাবি ভেবেছিল, সেটি আসলে একটি সিঁদুর কাঠি এবং মাকু চালু করার চাবিটি ছিল না, তখন তারা ভেবেছিল যে তাদের সর্বনাশ হয়ে গেছে। এই পরিস্থিতিতে টিয়া বলেছিল, আমি জানতাম যে এই চাবিটি ঠিক হবে না। আর এর দ্বারা টিয়া তার মামনের সিঁদুর কাঠিটি যে মাকু চালু করার জন্য উপযুক্ত নয় তা আগেই বুঝতে পেরেছিল, তাই উপযুক্ত মন্তব্যটি
তৈরি করা হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। হোটেলওয়ালার জন্মদিনে সোনা ও টিয়া কি কি উপহার পেয়েছিল? দেখো মনোযোগ সহকারে দেখো। হোটেলওয়ালা তার জন্মদিনে উপলক্ষে রাত্রিবেলা সবাইকে বিনা পয়সায় ভুনি খিচুড়ি, হরিণের মাংস আর পায়েস খাওয়াবে বলেছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কী খাওয়ানোর কথা বলেছে এটা দেখবে। দেখো আশেপাশের গ্রামের লোকেরা তো সেদিনই কিন্তু কি করেছিল, জঙ্গলের মধ্যে সার্কাসের আয়োজন করা হয়েছিল। আশেপাশের গ্রামের লোকেরা সেই সার্কাস দেখতে এসেছিল। সার্কাসে জাদুঘরে পরীদের রানীকে আনা, সোনা টিয়ার নাচ, মাকুর খেলা দেখানো এবং মাকুর সাথে পরীদের রানীর বিয়ে দেওয়া হয়। তারপর খাওয়ার জায়গায় গিয়ে দেখা যায় সেখানে সোনা ও টিয়ার মা বাবা, ঠাম্মি, আম্মা, নকল মাকুবেশি পিসেমশাই, পিসিমা, পিসিমার ছেলে বোম্বা এবং কয়েকজন পুলিশও উপস্থিত। আর সেইখানে তখন হোটেলওয়ালার জন্মদিন উপলক্ষে সকলে মিলে খাওয়া দাওয়াও করা হচ্ছিল। তো এটা কিন্তু বলা হয়েছে হোটেলওয়ালার জন্মদিনে সোনা টিয়া কী কী উপহার পেয়েছিল এবং কী খাওয়া হচ্ছিল, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দাও। এবার দেখো 9 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 × 1। দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখো। সোনা ও টিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর উপর তারা রেগে গিয়েছিল কেন? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ঘড়িওয়ালা মাকুর জন্য দুঃখ প্রকাশ করে কেন? কেনই বা তার ভয়ে সে গা ঢাকা দিয়ে থাকে? এটাও কিন্তু তোমরা দেখছো। চলে আসবো 10 নম্বর। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। দেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে। এটা প্রত্যয় থেকে নেওয়া হয়েছে। কোন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয়? দেখো তদ্ধিত প্রত্যয় আর কীট প্রত্যয়, ধাতুর সঙ্গে যে প্রত্যয় যোগ করা হয় সেগুলিকে বলা হয় কীট প্রত্যয়। আর শব্দের সঙ্গে, শব্দ অথবা ধাতু, তো প্রত্যয় কাকে বলে? শব্দ অথবা ধাতুর সঙ্গে যে বিভক্তি, শব্দ এবং ধাতুর সঙ্গে যে যুক্ত করা হয় এবং শব্দ ও ধাতুকে পদে পরিণত করে সেটা হচ্ছে প্রত্যয়। তো এখন দেখো কোন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয়? 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। ক্লিক, ক্লিক এই প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয়। তদ্ধিত প্রত্যয় নাম শব্দের সাথে যুক্ত প্রত্যয়, আর ক্লিক একটি কীট প্রত্যয়, কারণ এটি ক্লিক নামক একটি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে ক্লিক করা বা ক্লিক করা বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, স্নু, ময়ট, মতুপ, এগুলো সবই কিন্তু তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। তাহলে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত করা হয় তাকে কিন্তু কীট প্রত্যয় বলে, আর শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত করা হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলা হয়। এরপর আমরা চলে আসছি এই তদ্ধিত প্রত্যয় আর এই কীট প্রত্যয় তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। এরপর দেখো কারক কয় প্রকার, খুব ইম্পর্টেন্ট। দেখো কারক মনে রাখো 4 প্রকার। কারক কয় প্রকার দেখতে পাচ্ছ অনস্ক্রিন? কারক হচ্ছে 6 প্রকার, দাগ দিবে। তো দেখো আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক কিন্তু 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এবার দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে কি বলে? মনে রাখো প্রযোজক কর্তা। তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে যে প্রযোজক কর্তা কাকে বলে। খুব ইম্পর্টেন্ট, যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা, মনে রাখবে। নেক্সট, ময়ট প্রত্যয়যোগে একটি শব্দ হলো, ময়ট প্রত্যয়যোগে এক শব্দ, দেখো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে মিনময়। ময়ট প্রত্যয়যোগে একটি শব্দ হচ্ছে মিনময়। নেক্সট, প্রকৃতিকে ভাগ করা হয়েছে কটি শ্রেণীতে? দেখো প্রকৃতিকে কিন্তু ভাগ করা হয়েছে 2টি শ্রেণীতে, একটা হচ্ছে নাম প্রকৃতি এবং 2 নম্বর ক্রিয়া প্রকৃতি। মনে রাখবে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রকৃতিকে, প্রকৃতি প্রত্যয় এই প্রকৃতিকে। নেক্সট, কোনটি সঠিক নয়? দেখো গসযুক্ত তব্য, এটা হচ্ছে গন্তব্য, এটা গসযুক্ত তব্য, এটা হচ্ছে গম্বভ্য, এটা সঠিক। কীটযুক্ত তব্য কর্তব্য, স্মৃতিযুক্ত অনীয় স্মরণীয়, এটাও কিন্তু সঠিক। বাট শীতযুক্ত সৃষ্টি, এটা কিন্তু ভুল আছে, তাহলে সঠিক নয়। 4 নম্বরটি সঠিক নয়, কারণ শীতযুক্ত সৃষ্টি, কারণ সিজ ধাতুর সাথে কর্তৃপ্রত্যয় যোগে সৃষ্টি হয় না, বরং সৃষ্টি হচ্ছে শ্রীযুক্ত সমান সৃষ্টি হতে পারে। বাকি বিকল্পগুলি যখন গমযুক্ত তব্য গন্তব্য, এটা কিন্তু সঠিক আছে। কীযুক্ত তব্য কর্তব্য, এটাও কিন্তু সঠিক। আর স্মৃতিযুক্ত অনীয় স্মরণীয়, এটাও কিন্তু সঠিক আছে। তাহলে তোমাদের ভুল হচ্ছে এটি, অর্থাৎ শীতযুক্ত সমান সৃষ্টি, এটা ভুল। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এবার দেখো 1 × 6 কি বলেছে দেখো, কয়েত স্নেয় আর হচ্ছে উক প্রত্যয়যোগে শব্দ গঠন। দেখো কয়েতরস্যি প্রত্যয়যোগে 2টি শব্দ, দেখো আসক্তি, আসক্তি হবে 2 নম্বর, আসক্তি, তৃপ্তি। ইয় প্রত্যয়যোগে 2টি শব্দ হচ্ছে রাজকীয়, দেশীয়। আর উক প্রত্যয়যোগে 2টি শব্দ মিশুক, খেকো, এক্সেট্রা। এরপর দেখো কারক ও বিভক্তি নির্ণয় করতে বলেছে, খুব ইজি। দেখো কারক বিভক্তি ভালো করে শোনো।
আজ বড় মামা এসেছেন, তো বড় মামার তলায় দাগ, মনে রাখবে বড় মামার তলায় দাগ আছে ধরো। তাহলে কে এসেছেন, দেখো কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, আমি তোমাদেরকে বলেছি কে কর্তৃক কী কর্ম কোথায় অধিকরণ, হইতে থেকে অপাদান আর জন্য নিমিত্ত থাকলে নিমিত্তকারক হয়। কি বললাম আর একবার শুনে নাও, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কে কর্তৃক কী কর্ম কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণকারক, হইতে থেকে অপাদান এবং জন্য নিমিত্ত থাকলে নিমিত্তকারক, আর কিছু দ্বারা বোঝালে বা দিয়ে বোঝালে সেটা হচ্ছে করণকারক। ব্যাস সব কিছু রেডি। আজ বড় মামা এসেছেন, তাহলে কে এসেছেন, উত্তর হবে বড় মামা এসেছেন। তাহলে কে দিয়ে প্রশ্ন করছে মানে এটা হয়ে যাবে কর্তৃকারক। আর কর্তৃকারকে কি বিভক্তি, শূন্য বিভক্তি, কিছু নেই। 2 নম্বর দেখো, সাজাতি দিয়ে সুপারি কাটে, কি দিয়ে সুপারি কাটে, কি দিয়ে, সাজাতি দিয়ে। তাহলে সাজাতি কি, কে দিয়ে, কি করতি, কি কে করতি, কি কর্ম, কর্মকারকে শূন্য বিভক্তি, সাজাতি হবে শূন্য বিভক্তি। নেক্সট, সে এখন বিলেতে এসেছেন, বিলেতে তলায় দাগ, কোথায় এসেছেন, বিলেতে। তাহলে কোথায় থাকলে কি প্রশ্ন হবে, অধিকরণ কারক, জানো তোমরা, যে মানে আগে প্রশ্নটা আমাদের করে নিতে হবে। এরপরে দেখো কি বলেছে, বিভক্তি অনুসর্গের দুটি পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো যে কোনো স্কুলে কিন্তু চলে আসবে, অধিকাংশ স্কুলে আসবে। দেখো বিভক্তি অনুসর্গের পার্থক্য, প্রথমে দেখো উত্তর, অনুসর্গের স্বাধীন অর্থ আর স্বাধীন ব্যবহার আছে, বিভক্তির স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই। দেখো আমরা কিন্তু অনুসর্গকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারি, কোনো কিছুর সাথে যুক্ত না করেও ব্যবহার করতে পারি, বাট অনুসর্গের কিন্তু স্বাধীন অর্থ আর স্বাধীন কোনো ব্যবহার নেই, এটা মনে রাখবে। 2 নম্বর দেখো, বিভক্তি পদের সাথে যুক্ত অবস্থায় থাকে কিন্তু অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে। 3 নম্বর, বিভক্তি কোনো পদই নয়, অনুসর্গ নিজে একটি ধরনের অব্যয় পদ। তো এই তিনটে কিন্তু আমরা খাতায় লিখে প্র্যাকটিস করে নাও। চলে আসবো দেখো কারক কাকে বলে, এটাও রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। ক্রিয়াপদের সঙ্গে বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কিন্তু কারক বলে। আবার বলছি, ক্রিয়াপদের সঙ্গে বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কারক বলা হয়। নেক্সট, এক কথায় প্রকাশ করো, যে কোনো দুটি এক কথায় প্রকাশ তোমাদের আসবে। দেখো উপন্যাস রচনা করেন যিনি তাকে কি বলে, উপন্যাস রচনা করেন যিনি তাকে বলে ঔপন্যাসিক। নেক্সট, আগমনে যার কোনো কোনোতি নেই বা আগমনে যার কোনো তিথি নেই, যেটা বলে কোনোতি নেই আছে তো অনাগত, আগমনে তিথি নেই সেটা অতিথি। দেখো আগমনে যার কোনোতি নেই সেটা হচ্ছে অনাগত, উপন্যাস রচনা করেন যিনি তাকে বলে ঔপন্যাসিক। এক কথায় কি বলে সেটাই বলতে হবে। ইন্দ্রের স্ত্রী হস্তিকে কি বলে, ইন্দ্রের হস্তি, দেখো ইন্দ্রের হস্তিকে বলে ঐরাবত। এবার দেখো বাগধারাগুলি লিখে বাক্যে প্রয়োগ করতে বলেছে, যে কোনো দুটি তোমাদের করতে হবে। এঁচড়ে পাকা, উত্তর দেখো বয়সের তুলনায় বেশি পাকাপোক্ত বা পরিপক্ক আচরণ করাকে এঁচড়ে পাকা বলা হয়। এটি অর্থ লিখে বাক্যে প্রয়োগ করতে হবে। এবার দেখো ওজন বুঝে চলা, ওজন বুঝে মানে কি, নিজের ক্ষমতা বা সামর্থ্য সম্পর্কে সচেতন হয়ে কাজ করা, এটা হচ্ছে ওজন বুঝে চলা এর কারণ মানে উদাহরণ। এবারে দেখো বাক্যে কি করবে, যে নিজের যা সন্তুষ্ট আছে সেটা নিয়েই থাকা, এটি হচ্ছে ওজন বুঝে চলা বলা হয়। শাক দিয়ে মাছ ঢাকা, দেখো কোনো গোপন বা অসৎ কাজকে ধামা চাপা দেওয়া, অর্থাৎ যা লুকোনোর চেষ্টা করা হচ্ছে তা প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকা, এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা বলা হয়। এবার দেখো 14 নম্বর দাগে যে কোনো একটি তোমাদের 5 নম্বরে করতে হবে। কি বলেছে দেখো, অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখতে বলছে, এটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম প্রধান শিক্ষকের কাছে চিঠি তোমাদের কিন্তু পরীক্ষায় আসতেই পারে, ভালো করে দেখো। এছাড়াও তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখাও, এটাও কিন্তু ভালো মানে ইম্পর্টেন্ট। এবার দেখো প্রবন্ধ রচনা, তোমাদের পরীক্ষাতে 5 অথবা 8 মার্কসের প্রবন্ধ রচনা থাকবে, 3টি অথবা 4টি দেওয়া থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে। তাই তোমাদের সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা সাজেশন দেখে নাও। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, এটা তোমরা প্রথমে করবে। একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা, দেশ ভ্রমণের উপযোগিতা, বা একটি প্রাচীন বটগাছের আত্মকথা কোথায় পাবে, তোমাদের যে বইটি আছে ভাষাপাঠ বই সেখানে তোমরা দেখে নাও, বা তোমার প্রিয় লেখক যে কোনো একজন লেখকের সম্পর্কে লিখতে হবে। তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। আর তোমরা আমাকে ফলো করতে ভুলো না। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের প্রিয় সুরজিৎ স্যার। তো অবশ্যই পরীক্ষায় ভালো করে রেজাল্ট দাও, পরীক্ষায় ভালো করে তোমরা পরীক্ষা দাও, রেজাল্ট ভালো হবেই। তো আমার শুভকামনা রইল। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।